মিশেলের আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, শেষ পর্যন্ত কি ইরান বনাম ইউএস এবং ইসরায়েলের যুদ্ধে 15 দিনের বিরতি হতে চলেছে। আর এই বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ কর্নেল কৌশিক সরকারের সঙ্গে। কর্নেল সরকার, আপনাকে স্বাগত। ট্রাম্পের এবারের ঘোষণায় কতটা ভরসা করা যায়? সত্যি কি যুদ্ধবিরতি হচ্ছে 2 সপ্তাহের জন্য? দেখুন, এই যে যুদ্ধবিরতি যেটা ঘোষণা করা হয়েছে 15 ডেজের, এটাতে ঘোষণা করা হয়েছে কারণ দুদিকেই ভালো ভালো রকম একটা চাপের মধ্যে এসেছিল। এক তো ইউএস এর ইন্টারনাল একটা ইউএস এর চাপ আছেই তাদের পার্টিগত ব্যাপারে, এবং ওয়ার্ল্ড ওপিনিয়নে একটা বড় চাপ। আচ্ছা, ওয়ার্ল্ড একটা বড় সাফারিং সহ্য করে চলেছিল 40 দিন 45 দিন, সেটা একটা চাপ। আর ইরানের দিক দিয়ে হলো ইকোনমিক্যালি ইরান তো মানে খুব মানে পড়ে গেছে বলা যেতে পারে। ইকোনমিক্যালি যা ছিল আজকে তার ডবল পড়ে গেছে। তার উপরে এরকম বড় একটা স্যাংশন তার উপরে চলছে। তো এই সবগুলো মাথায় রেখে দুই দিকের এটা যে যুদ্ধবিরতি ঘোষণা করাটা 15 দিনের জন্য, টু ওয়েট অ্যান্ড ওয়াচ হাউ দ্য থিংস প্রোগ্রেস আফটার দিস, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ইরানের ফেভারেও যাবে কি না ইউএস এর ফেভারে থাকবে সেইটা দেখেই কিন্তু পরের স্টেপটা নেবে। কিন্তু এই 15 দিনের যুদ্ধবিরামটা খুব দরকার ছিল, এবং আমার আর আপনার মতো লোকজনদের আমাদের আরো বেশি দরকার ছিল। কারণ আস্তে আস্তে এটা একটা এনার্জি ক্রাইসিসের দিকে এগিয়ে যাচ্ছিল। সেটা কতদিন আমরা টানতে পারবো সেটার উপরে একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। এই যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে যেটা আপনি বললেন, আমার আপনার মতো সাধারণ মানুষের উপকার হবে, তার লক্ষণ দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে শেয়ার বাজার কিন্তু খুব চাঙ্গা হয়েছে। নিশ্চয়ই এটা হবে, এফেক্টটা পড়বেই, যে শেয়ার বাজার আবার চাঙ্গা হতে শুরু করবে এবং জিনিসের দাম কন্ট্রোলের মধ্যে আসবে, সেটা একটা বড় এই যে দরকার ছিল। জিনিসের দাম বলছেন, অপরিশোধিত তেলের দাম কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে। হ্যাঁ, করবেই। এবার এগুলো হচ্ছে ইন্ডিকেটার্স। এই ইন্ডিকেটার্স গুলো আমরা যদি ভালো করে ধরে রাখতে পারি তাহলে খুব ভালো। দুই পক্ষ যদি ভালো করে মিডিয়েশন, তার মাঝখানে যে দেশটা মিডিয়েশন করছে তারা মিডিয়েট করে যদি জিনিসটাকে একটা পর্যায়ে আনতে পারে, তাহলে পুরো ওয়ার্ল্ডের জন্য এটা খুব ভালো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, 23শে মার্চ থেকে কিন্তু ট্রাম্প যুদ্ধবিরতির কথা ঘোষণা করছে। প্রথমে বলেছিল 48 ঘন্টা টাইম দিলাম, ইরান তার জবাবে রকেট মিসাইল হানা করলো। সেই 23 তারিখ থেকেই কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা চলছে। তাহলে সেই ঘোষণার সঙ্গে এবারের ঘোষণার তফাৎ কোথায়? আদৌ কি এটা ভরসাযোগ্য? বর্ষাযোগ্য করতে হবে, কারণ there are no other option। এই মুহূর্তে আর কোনো অপশন নেই যে আমরা ভরসা করতে পারবো কি পারবো না। কারণ কিছু খবর তো আছে যে রাশিয়া খুব কোভার্টলি বা ওভার্টলি এখন ইরানকে হেল্প করতে শুরু করেছে, যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে একটা ক্ষতিকারক জিনিস হয়ে দাঁড়াচ্ছে। নর্থ কোরিয়া বড়ভাবে এর মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করেছে, এবং এমন কিছু মিসাইলস ইরানে এসেছে যেটা চাপেও বলতে পারেন যে ইউএসএ কে একটা মধ্যস্থ জায়গা তৈরি করতে হয়েছে। কারণ এইটা কি হবে, ইরান আরো শক্তিশালী হয়ে যাবে ফ্রম অ্যাসপেক্ট অফ মিসাইল। ও খেতে পাক বা না পাক, ও মিসাইল তো ফায়ার করে যাবে। ওর আর্মি কমান্ডারদের হাতে এখন পাওয়ার এসে গেছে, তারা একটার পর একটা মিসাইল ছুটবে, তাদের কিছু যায় আসে না। তারা লিভিং অফ দ্য ল্যান্ডে দে আর এক্সপার্টস, তারা থেকে বেঁচে কোন রকমে থেকে যাবে। কিন্তু ইরানের যে পপুলেশন, যে 9 মিলিয়ন পপুলেশন আছে, তারা কিন্তু একটা চাপের মধ্যে পড়ে যাবে। আপনি রাশিয়ার কথা উল্লেখ করলেন। শোনা যাচ্ছে রাশিয়া এই পুতিনের নির্দেশে চেচেন আর্মি নাকি ইরান ওয়ারের দিকে এগোচ্ছে। সেটা কি সত্যি, বা সে বিষয়ে কতদূর ভরসাযোগ্য এই খবরের? দেখুন, রাশিয়া অনেক কিছু করতে পারে, এবং কেজিবি ইজ এ ভেরি স্ট্রং মানে একটা এজেন্সি এখনো পর্যন্ত বলা যেতে পারে। তারা ভিতরে ভিতরে কি করছে সেই জিনিসটা চট করে বলা সম্ভব নয়। কিন্তু চেচেন রিবেলসদেরকে কিন্তু রাশিয়া আগেই ইউজ করেছে ইউক্রেনে। এখন আবার যে ইরানে ইউজ করতে পারবে না ক্যাসপিয়ান সি থ্রু দিয়ে, সেটা কিন্তু বলা যায় যে ওরা করতে পারে। এবং এবং এটার মধ্যে, খবরটার মধ্যে কিছুটা সত্য তো আছে।
এই যে যুদ্ধবিরতি হচ্ছে, যুদ্ধবিরতিটা কিন্তু এখনো অবধি সারা বিশ্বে যে খবর ছড়িয়েছে তাতে দেখা যাচ্ছে ইরানের শর্তেই কিন্তু যুদ্ধবিরতিটা হচ্ছে, এবং যে শর্তগুলো ইরান চাপিয়েছে সেগুলো সবই ট্রাম্পের বিরোধী। যেমন প্রধান হচ্ছে যে হরমুজ প্রণালীর কন্ট্রোল ইরানের হাতে থাকবে, তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম থেকে সরবে না, তাদের উপর থেকে সমস্ত রকম স্যাংশন সরিয়ে নিতে হবে, এবং সবচেয়ে বড় কথা যেটা আপনি বললেন, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। তো এই বিষয়ে অ্যাবসলিউটলি। এই হ্যাঁ, এটা বিষয়ে ট্রাম্প একদমই কি রাজি হবে? হ্যাঁ, বলুন বলুন। ট্রাম্প কি এইসব শর্তগুলো মেনে নিতে রাজি হবে? যেটা বললাম, ট্রাম্পের কাছে এখন আর কোনো অপশন নেই। যে অপশন গুলো ছিল, ও না, ট্রাম্প ট্রাম্প কার্ড দেখিয়ে ফেলেছে অলরেডি। ও লাস্টে বলেই ফেলেছে আমার কাছে এমন অস্ত্র আছে যেটা দিয়ে আমি এমন মার করবো তোমার উপরে যে তুমি শেষ হয়ে যাবে। এখন একটা দেশকে শেষ করে দেওয়াটাই কি মূল আমাদের এম? সেটা নিশ্চয়ই নয়। তাহলে তো ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিকে শেষ করে দেওয়া যেতে পারে। আমি নিউক্লিয়ার একটা মিসাইল ছেড়ে দিলাম, একটা কান্ট্রি ধ্বংস হয়ে গেল। দ্যাট ইজ নট দ্য এম। কারণ এইটা হবে রেসিপ্রোকাল। এ করবে, ও করবে, এর হাত বাঁধা নেই, এও করতে বাধ্য হবে। তো এটাতে কি হবে, ওয়ার্ল্ড ধ্বংসের দিকে এগিয়ে যাবে। সেই বুদ্ধিটা নিশ্চয় প্রেসিডেন্টের মাথায় এসছে। সেই কারণে উনি রাজি হয়েছেন যে ইরানের কিছু শর্তে আমাকে মেনে নিতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা মনে রাখতে হবে, আর কিছুদিন যুদ্ধ গেলে ইসরায়েলও হয়তো শেষ হয়ে যেত। মানে কিন্তু এইটাও এই যে কিন্তু মাথায় রাখতে এই হবে। যে ইসরায়েলের কথা বললেন, এই যুদ্ধবিরতিতে ইসরায়েলের দিক থেকে সবচেয়ে বড় সমস্যা হলো তারা লেবাননকে এই যুদ্ধবিরতির মধ্যে ইনক্লুড করতে চাইছে না। ইসরায়েল যদি রাজি না হয় তাহলে কি এই যুদ্ধবিরতি প্রকৃতপক্ষে সম্ভব হবে? দেখুন, এই যুদ্ধবিরতিটা তখনই সম্ভব হবে যখন ইসরায়েল নিজের মানে এক্সাইটমেন্ট গুলো নিজের কাছে রাখবে। ইসরায়েল যদি ক্রস ওভার করে যায় এবং নিজের ক্ষতিটা নিজেই করতে চায়, তাহলে কিন্তু যুদ্ধবিরতি দেখবেন 7 দিন পরে আবার উঠে গেছে। এটা হতেও পারে। এই 7 দিনের মধ্যে দুই পক্ষই কিন্তু সময় পেয়ে যাবে নিজেকে আরো তৈরি করে নেওয়ার জন্য। কিন্তু এই যে জিনিসটা, এটা কিন্তু একটা বড় বোকামি হবে যদি ইসরায়েল এটা না মানে। কারণ ইসরায়েলকে মনে রাখতে হবে, কোনো ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক্যাল ডেপথ নেই ইসরায়েল কান্ট্রিটার। মানে ওর চারিদিক দিকে এমন ভাবে ঘিরে রেখেছে, বড় অস্ত্র শস্ত্র দিয়ে, ওদের আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো, এইসব দিয়ে, থার্ড, এগুলো দিয়ে প্রোটেকশন দিয়ে এনে অনেকদিন বাঁচিয়ে রেখেছে। কিন্তু দেখা গেছে লাস্ট অব্দি ইরানের মিসাইল ফাতে 1, ফাতে 2, কোরামশার, সেজিল, যে মিসাইলই ছেড়েছে সেই মিসাইল কিন্তু ওদের ডিফেন্স, এয়ার ডিফেন্স সিস্টেমটাকে নষ্ট করে এগিয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে ইসরায়েলকে এখন কোন রকম মিস অ্যাডভেঞ্চারে নামা উচিত নয়। এবং নিজের বুদ্ধি যদি থাকে, কারণ দেখুন, দ্য লাইফ ক্যানট এন্ড ইন এ বাংকার। একটা লোক সারা জীবন বাংকারে থেকে বলতে পারেন আমি ইসরায়েলে আছি, তাহলে তুমি ইসরায়েলে নেই, ইউ আর স্টেইং ইন এ বাংকার। তো আমি যদি বাংকারেই থাকি, তাহলে আমি লড়াই লড়বো। আর আমি যদি মনে করি না, আই উইল স্টে লাইক এ জেন্টলম্যান and I will stay like a মানে honorable person in the country, তাহলে I will stay in my house, not in the bunker. আপনাকে শেষ প্রশ্ন করব যে এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে পাকিস্তানের এন্ট্রি হয়েছে, কারণ পাকিস্তানও চাইছে যাতে লেবাননের সঙ্গে যুদ্ধটা ইসরায়েল আর না চালিয়ে যায়। সেক্ষেত্রে ভারতের অবস্থানটা কি হবে? দেখুন, এই মিডিয়েশন মিডিয়েশন যে করলো, এই মিডিয়েশনে কিন্তু পাকিস্তান একটা আপার হ্যান্ড নিয়েছে। এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। এটা ভুললে চলবে না যে পাকিস্তান পিছিয়ে পড়েছে বা কিছু হয়েছে। পাকিস্তানকে সাথে আমাদের মানে লট অফ ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, মিলিটারিলি অ্যান্ড ইকোনমিক্যালি এবং নানা রকম দিক দিয়ে, সোশ্যালি আমাদের একটা ডিফারেন্স থাকতেই পারে। কিন্তু পাকিস্তান এটাতে একটা স্ট্রং স্টেপ নিয়েছে, এটা কিন্তু বললে ভুল হবে আমার। ওরা একটা ভালো স্টেপ নিয়েছে ইন দ্য রাইট ডাইরেকশন, যেটা ওয়ার্ল্ড রেকগনাইজ করেছে। এবং
ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার দিকে কিন্তু তাকিয়েছিল ওয়ার্ল্ড, এটা কিন্তু বললে হবে না। ওয়ার্ল্ড কিন্তু ইন্ডিয়ার দিকে তাকিয়েছিল কি ইন্ডিয়া কিভাবে এগোচ্ছে। হয়তো আমরা আমাদের গোল্ডেন গুসটা লুজ করে ফেলেছি এই 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 পার্টিকুলার এফার্টে। আর এখানে পাকিস্তান কিন্তু একটা স্টেপ বা দুটো স্টেপ বা তিনটে স্টেপ এগিয়ে গেছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমরা আশা করব যে 14 দিনের যুদ্ধবিরতি স্থায়ী যুদ্ধবিরতিতে পরিণত হবে, তাতে সারা বিশ্বে শান্তি ফিরে আসবে এবং ইরান তার সভ্যতা, তার কৃষ্টি বজায় রাখতে পারবে, সাধারণ মানুষ যুদ্ধের হানাহানি থেকে মুক্ত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।